আমি এখন যে বৃষ্টিতে রয়েছি এর পশ্চিমে রামকৃষ্ণপুর, উত্তর পাশে ভুরভুরিয়া এবং পূর্ব দিকে রয়েছে চরলহনিয়া। ওয়াই ব্রিজ কুমিল্লা জেলার হোমনা এবং বাঞ্ছারামপুর উপজেলার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি ব্যতিক্রমধর্মী সেতু। 2018 সালের সেপ্টেম্বর মাসে এই সেতুটির উদ্বোধন করা হয়। এটি বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি সেতু, যার মোট সংযোগস্থল 3টি। এর গঠনশৈলী ইংরেজি অক্ষর ওয়াইয়ের মতো দেখতে হওয়ায় সেতুটিকে মানুষজন ওয়াই সেতু বা ওয়াই ব্রিজ নামে চিনে থাকে। বাঞ্ছারামপুর উপজেলার তিতাস নদীর উপরে নির্মিত এই সেতুটির মোট দৈর্ঘ্য 771.20 মিটার এবং প্রস্থ 8.10 মিটার। সেতুটি তৈরি করতে মোট 302টি পিলার ব্যবহার করা হয়েছে। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু এই অঞ্চলের মানুষদের দৈনন্দিন জীবনকে করেছে সহজ এবং নিরাপদ। 2018 সালে উদ্বোধনের পর থেকে এই সেতুটি যথাক্রমে এর 3টি অঞ্চল রামকৃষ্ণপুর, চরলহনিয়া এবং ভুরভুরিয়া, এই 3টি অঞ্চলের মানুষজনের জন্য এটি আসলে সুন্দর, নির্বিঘ্ন এবং নিরাপদের অন্যতম একটি যাতায়াত পথ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আসলে বৃষ্টি হওয়ার ফলে বা সেতুটি হওয়ার ফলে এখানকার যে মানুষজন তারা আসলে খুবই নিরাপদে, নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে একটি জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে, যেটা আসলে যখন এই বৃষ্টি ছিল না তখন এটা হয়তো বা এতটা স্বাচ্ছন্দ্য তারা করতে পারেনি। যখন আপনি দেখেন যে গোদারার যে বিষয়টা বা নৌকা দিয়ে পারাপারের যে বিষয়টা, সেটা যদি আপনার একটা রাত হয় এবং যদি রাত হয়ে যায় তাহলে কিন্তু নৌকাগুলো রাতের বেলা চলে না। এবং এইখানে এই বৃষ্টি হওয়ার ফলে এখন কিন্তু রাত এবং ঝড় বৃষ্টি, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এখন যে খুবই রোদ এবং এখন এই সময়টাতে যখন তখন আসলে বৃষ্টি হতে পারে, বৃষ্টি নামতে পারে। এই বৃষ্টির সময়টাতেও কিন্তু এখন আসলে যে তাদেরকে নৌকার জন্য অপেক্ষা করতে হবে না এবং কোথাও গিয়ে আসলে এখানে বসে থাকতে হবে না। এই বৃষ্টি হওয়ার ফলে এখানকার যে মানুষজন তারা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে, নিরাপদে, নির্বিঘ্নে একটি জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে। যাদের আসলে ব্যক্তিগত গাড়ি রয়েছে তারাও যেমনটা আসলে স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন এবং যাদের ব্যক্তিগত গাড়ি নেই তারাও কিন্তু একইভাবে এখানে ইজি বাইক, রিক্সা এবং অন্যান্য বাহনগুলোর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছেন। আসলে এখানে খুবই প্রচণ্ড রোদ এবং আমি উত্তপ্ত রোদের মধ্যে এখানে বসে রয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমার খুবই আসলে কপাল যে ঘাম ঝরে পড়ছে। আমি রোদের মধ্যে আসলে আমার মুখে জড়তা এসে যাচ্ছে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি জাস্ট এই কথাটি বলার জন্য এখানে আসলে বসেছি, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই সেতুটি হওয়ার ফলে এখানকার যে মানুষজন তারা যে কতটা নিরাপদে, কতটা নির্বিঘ্নে এবং কতটা স্বাচ্ছন্দ্যে তারা আসলে এক পার থেকে অন্যবার যেতে পারছে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে, এটা আসলে এই সেতুটি না হলে এই সেতুর হওয়ার যে সুফল এটা তারা কখনোই ভোগ করতে পারতো না বা কখনোই এখানকার মানুষজন এইভাবে আসলে এতটা স্বাচ্ছন্দ্যে, এতটা নিরাপদে একটি জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারতো না। আমি আজ সেতুটির আশপাশের গ্রামগুলো ঘুরে দেখব এবং এখানকার বর্তমান অবস্থা জানার চেষ্টা করব। সেই সাথে পরিচিত হব এমন একটি বিশেষ গাছের সাথে স্থানীয়দের মতে যে গাছটিকে কাটা অসম্ভব। একই পথে আমি পরিদর্শন করব সেই গ্রামটিকে, যেই গ্রামে বসবাস করার জন্য আপনাকে অবশ্যই মারামারি, হানাহানি, কাটাকাটি জানতে হবে। আপনি এমনটি করতে ব্যর্থ হলে সেই গ্রামে বসবাসের অযোগ্য বলে বিবেচিত হবেন এবং দুর্ভাগ্যবশত আপনাকে তখন সেই গ্রামে বসবাস করতে দেওয়া হবে না। আমি এখন এই ওয়াই ব্রিজের পশ্চিম পাড়ের রামকৃষ্ণপুর বাজারে রয়েছি। কথিত আছে এই বাজারটি প্রায় 200 বছরের পুরনো। এই বাজারটি তিতাস নদী এবং আশপাশের জনপদের মানুষের জীবনযাত্রার সঙ্গে খুব গভীরভাবে জড়িয়ে আছে। বছরের পর বছর ধরে এই বাজারটি স্থানীয় কৃষক, জেলে ও ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। নদীপথ এবং সড়ক পথের সংযোগস্থলে গড়ে ওঠায় বাজারটি সময়ের সাথে সাথে আশপাশের গ্রামগুলোর লোকজনের দৈনন্দিন প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। একসময় এই অঞ্চলের মানুষজন নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাবেচা, কৃষিপণ্য আদান প্রদান এবং সামাজিক যোগাযোগের জন্য মূলত এই বাজারেই নির্ভর করতেন। সময়ের স্রোতে তাল মিলিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে ওয়াই ব্রিজ নির্মাণের পর থেকে রামকৃষ্ণপুর বাজারের গুরুত্ব আরো বেশি বেড়ে যায়। বর্তমানে এটি শুধুমাত্র একটি সাধারণ বাজার নয়, বরং পুরো এলাকার অর্থনীতি, সংস্কৃতি ও মানুষের স্মৃতি বহনকারী একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও পরিচিত। বাজারটির অলিগলিতে আমি যখন হাঁটাহাঁটি করছিলাম তখন একটি বন্ধ দোকানের সাইনবোর্ডে আমার নজর আটকে যায় এবং আমি থেমে দাঁড়াই। আমার পিছনে আপনারা যে দোকানটি দেখতে পাচ্ছেন, এটা আসলে রামকৃষ্ণপুর বাজারের যে আমি একটি গলি দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, হেঁটে যাওয়ার পথে এটা হঠাৎ করে আমার নজরে আসলো যে এখানে লেখা রয়েছে এলাকার যে গরিব এবং অসহায় যারা মৃত রয়েছেন তাদেরকে এই দোকানের পক্ষ থেকে বিনামূল্যে আসলে মৃতদের জন্য কাফনের কাপড় দেওয়া হয়। এটা আসলে দেখুন, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে এবং যেটা যখন তার দুনিয়া থেকে আসলে চিরবিদায় হয়ে যায়, সেই বিদায়ের মুহূর্তটাকে আসলে মানুষের জন্য এটা যেন একটু উপকার হয় এবং এই মানুষের জন্য কিছুটা এই কাফনের বা মৃতদের যে দাফন কাফনের যে ব্যবস্থা, সেটার জন্য একটু যারা অসহায় বা দরিদ্র রয়েছেন তাদের জন্য এটা যেন একটুখানি হলেও যেন আসলে এটা মানে
মানে খরচটা যেন একটুখানি হলেও কম হয়। এবং অনেকেই এমন রয়েছেন যারা আসলে মারা যাওয়ার পর তাদের আসলে কাফনের কাপড়ের জন্য আসলে টাকা থাকে না, যেটা অত্যন্ত হৃদয় বিদারক এবং এটা অত্যন্ত করুণ। তারা অনেকেই রয়েছেন এমন যারা আসলে বিভিন্ন জায়গায় যান এবং বিভিন্ন দোকানে বাজারে মার্কেটে গিয়ে তারা আসলে মানুষের কাছে এই বিষয়ের জন্য আসলে হাত পাতেন অনেকটা, যে আমাদের লাশ দাফন করার টাকা নেই বা খরচের টাকা নেই, এটা আপনারা আসলে আমাদেরকে এইভাবে সাহায্য করুন। কিন্তু এই যে এই বাজার যেটা আমি দেখতে পাচ্ছি আসলে এটা একেবারে ব্যতিক্রম, যেখানে এখানে লেখা রয়েছে যারা অসহায় রয়েছেন তাদের জন্য এই বিষয়টা আসলে একেবারে বিনামূল্যে দেওয়া হয়। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি অন্তর থেকে প্রার্থনা করি যারা এই মহৎ উদ্যোগটা নিয়েছেন, যারা এই মহৎ উদ্যোগের মানুষ, তাদেরকে আল্লাহ পাক এটা তাদের মঙ্গল করুক এবং তাদের ভালো করুক এবং এই কাজটা যেন আরও তারা ব্যাপকভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে এবং এটা যেন চলমান রাখতে পারে। আমি এইটাই আসলে স্রষ্টার কাছে প্রার্থনা করি। তবে এত সব চমৎকার এবং সুন্দরের মধ্যেও কিছু বিষয় এমন রয়েছে যা হয়তো কারো কারো জীবনের গতিকে থামিয়ে দিয়েছে। একটা সময় এখানকার যেই ঘাটকে কেন্দ্র করে স্থানীয়দের বড় একটা অংশ নিজেদের সংসার জীবন পরিচালনা করত, দুঃখজনকভাবে তাদের সেই সুন্দর জীবনের সিনকাট হয়ে গেছে বহু আগেই। এখন সেই ঘাটে কারো হাকডাক নেই, কোনো কর্মব্যস্ততাও নেই। আমি এখন ওয়াই ব্রিজের খুব নিকটে অবস্থিত রামকৃষ্ণপুর বাজারের যে উত্তরের দিকে বা পিছন দিকে যে লঞ্চ ঘাটটি রয়েছে, এটি আপনার রামকৃষ্ণপুর লঞ্চ ঘাটটিতে রয়েছি। একটা সময় ঢাকা থেকে এখানে লঞ্চ রামচন্দ্রপুর, এটা হচ্ছে পরবর্তী স্টেশন রামচন্দ্রপুরের আগের স্টেশন বা আগের ঘাট রামকৃষ্ণপুর লঞ্চ ঘাট। একটা সময় ঢাকা থেকে এখানে কয়েক বছর আগেও এখানে ঢাকা থেকে নিয়মিত লঞ্চ যাতায়াত করতো এবং এখানে যে যাত্রীদের আসা যাওয়া এবং হকারদের হাকডাকে এই ঘাটটি এক প্রকার একটা সময় উৎসবমুখর পরিবেশ ছিল, সব সময় ছিল। এখানে কুলিদের কর্মব্যস্ততা ছিল, যারা হকার রয়েছেন তাদের কর্মব্যস্ততা ছিল, যাত্রীদের আসা যাওয়ার একটা আপনার এখানে উৎসবমুখর পরিবেশ ছিল সব মিলে। কিন্তু সময়ের সাথে সাথে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এখানে আসলে যে লঞ্চগুলো রয়েছে সেগুলোর এখন আগের মতো এখানে যাতায়াত করে না, বা আগের মতো না, শুধু এখানে এখন ঢাকাগামী যে লঞ্চগুলো ছিল সেগুলো আর একদমই নেই, এখানে আর একেবারেই আসে না। তবে এখানে আসলে আপনার যে নৌকা দিয়ে বিভিন্ন জায়গা থেকে অনেক সময় মালামাল আসে, কখনো বাজারে যে আপনার ফল মূল শাক সবজি বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, বা দুঃখিত অন্যান্য যেই আপনার যে আসবাবগুলো রয়েছে সেগুলো আসে। তবে আগের মতো সেই হাক ডাক আর নেই এবং যেই কারণে আসলে এই ঘাটটি এখন একেবারে নিস্তব্ধ, অনেকটা ভুতুড়ো টাইপেরও বলা যায়, যেখানে এখন মানুষের আনাগোনা নেই, আসা যাওয়ার কোনো মিছিল নেই বা হকারদের কোনো হাকডাক নেই। সব মিলে আসলে যাত্রা দুঃখিত আসলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে যে সবসময় আসলে সব পেশার মানুষের যে একটা উন্নয়ন হয় সেটা কিন্তু না। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেই বিষয়টিতে আপনার যে মানুষের যেই আনাগোনা পদচারণা, যে উৎসবমুখর পরিবেশ, সেটা আসলে অনেক সময় একটি সেতু, যে সেতুটা এখন আপনার হয়েছে যেটা দেখতে পাচ্ছেন ওয়াই ব্রিজ, সেই সেতুটা হওয়ার ফলে এখানে যে মানুষজনের যে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এখানে যে আসলে আগের মতো লঞ্চ আর এখন আসা যাওয়া করে না এবং ঢাকাগামী যে লঞ্চগুলো সেগুলো এখান থেকে যাত্রী উঠায়ও না নামায়ও না, এবং সব মিলে এই লঞ্চঘাটটি এখন অনেকটাই আসলে নিস্তব্ধ, নির্জন, এখানে মানুষদের আনাগোনা নেই। সব মিলে এটা আসলে যারা এখানে এই ঘাটটিকে কেন্দ্র করে যারা একটা সময় ব্যবসা করতো বা নিজেদের সংসারের বা জীবিকার অন্যতম ধারক বাহক ছিল যে এই ঘাটটি আসলে সেই মানুষগুলোর জন্য এটা আসলে অনেক বড় একটা ধাক্কা, যেটা আসলে একদিক থেকে চিন্তা করতে গেলে এটা অনেকটা আসলে দুঃখ পাওয়ার মতো ব্যাপার। দুঃখ পাওয়ার মতো ব্যাপারগুলো মানুষের আনন্দ কেড়ে নেয়, জীবনকে নির্বিষ করে তোলে এবং ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার দৃষ্টি কমে যায়। এমন জায়গাটিতে আমার বেশিক্ষণ থাকার ইচ্ছে হলো না, আমি শান্ত পায়ে নৌকার ঘাটের দিকে এগিয়ে গেলাম। বন্ধুরা, আমরা এখন রামকৃষ্ণপুর বাজার থেকে একটি নৌকাতে করে গোদারার মাধ্যমে আমরা যে উত্তর পারে যে গ্রামটি রয়েছে ভুরভুরিয়া, আমরা সেই পারে যাচ্ছি। যদিও বর্তমানে নদী পারাপারের জন্য বিশাল আকার সেতু রয়েছে, কিন্তু তারপরেও এই অঞ্চলের মানুষজন এপার ওপার যাতায়াতের জন্য এমন ছোট ছোট নৌকাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। স্বল্প দূরত্ব, মাত্র 5 টাকায় পারাপারের সুযোগ এবং ভোগান্তিবিহীন যাতায়াত স্থানীয়দেরকে এই পথে চলাচলে উৎসাহিত করে। বন্ধুরা, আমি এখন ওয়াই ব্রিজের উত্তর পাড়ের এখানে যে ভুরভুরিয়া গ্রাম সেখানে রয়েছি। আপনারা দেখতে পেয়েছেন আমি যখন রামকৃষ্ণপুর থেকে আসছিলাম বা রামকৃষ্ণপুর বাজার থেকে যখন আসছিলাম তখন মাত্র 5 টাকা গোদারা ভাড়ার বিনিময়ে আমি এখানে আসতে পেরেছি। যেটা আসলে একটা সত্যি বলতে বিষয়টা হচ্ছে যে আমি যদি আপনার একটা ওয়াই ব্রিজ দিয়ে যদি আসার চেষ্টা করতাম তাহলে সেক্ষেত্রে হতো কি, আমাকে ব্রিজ দিয়ে আসলে অনেকটা ঘুরে তারপরে এখানে আসতে হতো, যেটা আসলে নৌকার মাধ্যমে আমি খুব সহজেই এখানে এসে পড়তে পেরেছি। এই বিষয়টা আসলে যেটা হয়েছে যে আপনার যদি আমি একজন মানুষ হই বা একজন যারা সিঙ্গেল মানুষ রয়েছেন তারা এখনও এই পদ্ধতিতেই আসলে এই নদীপথটা পার
হয়ে এপার থেকে ওপারে যাওয়া আসা করছেন। এটা আসলে তারা যখন মানুষ সিঙ্গেল থাকে বা একলা মানুষ যখন আসা যাওয়া করে তখন সেই ক্ষেত্রে তারা কিন্তু সচরাচর এই ব্রিজটা আসলে তারা ব্যবহার করছেন না, এটা আমি দেখছি না। আসলে এই ব্রিজটা যদি মানুষ একজন এপার থেকে ওইপারে যাওয়া আসা করতে চায় তাহলে এটার জন্য তার জন্য অনেকটাই ঘুরে আসতে হবে এবং অনেকটাই আসলে পথ তাকে অতিক্রম করতে হবে, যেটা এই গুদারার মাধ্যমে খুবই সহজ। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যদি মানুষ একজন সিঙ্গেল মানুষ যখন একজন ব্যক্তি যখন আসা যাওয়া করে তার সাথে যদি কোনো মালামাল তেমন বা ভারী কোনো আসবাব যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে যে সেতুটির খুব একটা প্রভাব বা উপকারী প্রভাব কিন্তু মানুষ আসলে গ্রহণ করতে পারছেন না, কারণ তাদের কাছে মাত্র 5 টাকার বিনিময়ে কিন্তু এপার থেকে ওপার তারা যাওয়া আসা করতে পারছেন। এটা আসলে সেতুটির আমি মনে হয় না, আমার কাছে মনে হয় না যেটা খুব বেশি বড় কোনো পার্থক্য। তবে এটা যদি এমন হতো যে একটা জায়গা আসলে মানুষদের পাড়িতে অনেক কষ্ট হচ্ছে বা অনেকটা সময় এখানে প্রয়োজন, সেই ক্ষেত্রে এই সেতুটি যদি সবার জন্য এটা আসলে ওইরকমভাবে যদি এটা আসলে প্রভাব ফেলতে পারতো তাহলে হয়তো বা সেতুটির যে গুরুত্ব সেটা এখানকার মানুষজন আরও অনেক বেশি হয়তো বা বুঝতে পারতো বা অনুধাবন করতে পারতো। এই বলে কিন্তু আমি সেতুটি কিন্তু কোনোভাবেই ছোটো করছি না, এটা কিন্তু অনেক যুগান্তকারী একটা উদ্ভাবন এই 3 অঞ্চলের মানুষকে একসাথে করার জন্য। কিন্তু তারপরেও এখানে যে মানুষজন যে পারাপার যে হচ্ছেন এটা খুবই সহজেই সেতুর কোনো রকম সহায়তা ছাড়া, এটা আসলে খুবই তাদের জন্য এটা আসলে বড় একটা পাওয়া যে একটা সেতুর পাশাপাশি তাদের জন্য এই নদীপথটি পার হওয়ার জন্য মাত্র 5 টাকার বিনিময়ে তারা এটা পার হতে পারছেন। এটা তাদের সেতুটির সুবিধা ভোগ করার পাশাপাশি আমি মনে করি এটা তাদের জন্য এই নৌকার বা এই গোদারাঘাট থাকাটা এটা তাদের জন্য অনেক বড় একটি প্লাস পয়েন্ট। নদীবেষ্টিত অঞ্চলটির দুই পারের সৌন্দর্যের পাশাপাশি খেয়াঘাটে নৌকা চালকদের অহিংসা এবং সৌজন্যতাবোধ আমাকে দারুণভাবে বিমোহিত করেছে। আমি মোহাম্মদ স্বপন নামের একজন চালকের সাথে কথা বলেছি এবং তাদের সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়েছি। সকাল 5টা থেকে রাতের 9:30 পর্যন্ত 9:30 পর্যন্ত পারাপার করেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো নৌকা এখানে আছে। হ্যাঁ, 40টা নৌকা। এখানে নৌকাগুলোর কি সিরিয়াল আছে নাকি যে যেভাবে মারতে পারে? এটা সিরিয়াল নাই, সিরিয়াল নাই। আচ্ছা, এটা সিরিয়াল জন্য কখনো ঝগড়া বা এরকম কোনো কিছু হয় না যে আমার? না। হ্যাঁ, কেন জীবন অন্যরকম ঝগড়া নেই। যদি মনে করেন যে এখানে যদি এরকম কোনো মানুষ যদি আসে, হ্যাঁ, যে একটা নৌকা নিয়ে আসলো এবং এখানে সে গোদারা এখানে আপনার যেভাবে গোদারা এখানে পারাপার করতেছেন মানুষজন, এখন কেউ যদি অন্য জায়গা থেকে যদি আসে যদি বলে আমি একটা নৌকা নিয়ে আসা এখানে পারাপার করবো, হ্যাঁ, তাহলে ওই ক্ষেত্রে বাধ্যবাধকতা নাই, কোনো প্রয়োজন নেই। এটা যে আসবো সেই বন্ধুরা, আমি এখন যে নৌকাটি বসে রয়েছি সেই নৌকাটির চালক মোহাম্মদ স্বপন সাহেব, তিনি ওনার সাথে আমি কথা বলেছিলাম এবং ওনাদের যে বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে তাদের যে একটা অহিংসা বা এটা যে আসলে একজন অন্যজনের প্রতি যে একটা একটা যে দায়িত্ববোধ বা এখানে যে একটা শৃঙ্খলাবোধ, সেটা আমাকে অনেক বেশি দারুণভাবে আসলে এটা আমাকে আসলে অবাক করেছে। যে এটা উনি যেমনটা বললেন, আপনারা শুনতে পেলেন যে এখানে যদি কেউ আসে অন্য জায়গা থেকে ভিন্ন পরিচয়ের ভিন্ন মানুষ যদি আসে তিনি এখানে আপনার নৌকা পারাপার করতে পারবেন, যাত্রী পারাপার করতে পারবেন এবং এটার জন্য ওনার কোনো জায়গা থেকে কোনো রকম অনুমতির প্রয়োজন পড়বে না। কোনো জায়গা থেকে আসলে ওনার কারো কাছ থেকে ওনাকে আসলে পারমিশন নিতে হবে না, কিছুই করতে হবে না। উনি আসবেন এখানে ওনাদের মতো করে নৌকা চালাতে পারবেন। এটা আসলে খুবই সুন্দর এবং এটা সরল মনের তাদের একটা পরিচয়। এটা আমাকে আসলে দারুণভাবে মুগ্ধ করেছে। সেতু, নদী এবং বাজার ঘুরে দেখার পর আমি চলে আসলাম সেই গাছটির কাছে, যেটাকে নিয়ে এই অঞ্চলের মানুষজনের কৌতূহল এবং আগ্রহের সীমা নেই। গ্রামের নতুন কেউ আসলেই তারা নিজ দায়িত্বে সেই মানুষটিকে আলোচিত এই গাছটির কাছে নিয়ে আসবে এবং ভরাট গলায় সেই কল্পকাহিনীগুলো শোনাতে শুরু করবে। কথাগুলো বলার সময় তাদের চোখে মুখে এমন একটা ভাব থাকে যেন তাদের বলা প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্য। এই গাছটি আমার দাদারও দাদা নাকি দেখছে, গাছটি ছোটোবেলা থেকে এরকম, ঠিক আছে। গাছটির মিনিমাম না আপনার 200-300 বছর হবে যেটা শুনে থাকি আমরা গাছের বিষয়। কিন্তু এই গাছটিতে এককালে তখন এদিক দিয়ে রাস্তা ভালো ছিল না, কাঁচা রাস্তা ছিল, তখন আসলে এই জায়গাটি খুব ভয়ঙ্কর ছিল। জিন এবং অনেক আগে পেতনি শয়তান ছিল আগেরকার দিনে, তখন সঠিক ছিল। এখন তো এইদিকে রাস্তা হয়ে গেছে, গাড়ি মেন রোড হয়ে গেছে, মানুষের চলাফেরা, তার জন্য এখন মনে করেন যে এরকম একটা ইয়া নাই। তারপর অনেকজনে যারা উল্টাপাল্টা চলাফেরা করে তাদেরকে আসলে বর করে। আসলে বট গাছ এটা না, প্রত্যেকটি বট গাছের মধ্যে জিনপরীরা বসবাস করে থাকে এবং এই গাছটি অনেক বছর ধরে এখানে রয়েছে, গাছটি কেউ কাটে নাই এবং এই গাছটি এখন সরকারি খাতায় এই গাছটির নাম গেছে, আমরা যেটা জানতে পারছি কিছুদিন আগে একটা বইয়ের কথা দেখছিলাম, ঠিক আছে। এখন সমস্যা হয় না, এখন তো মানুষের চলাচল বেশি, তার জন্য এখন আর আগের মতো মানুষের ভয়ও পায় না। আগে এদিক দিয়ে গেলে দিন দুপুর গেলে মানুষের খুবই সমস্যা হতো, ঠিক আছে। এখন ওই সমস্যাটা আর নাই, ঠিক আছে। এই গাছটি নিয়ে আপনার বৈশাখী, প্রত্যেক বছর বৈশাখী মেলায় এখানে হিন্দু ধর্ম যারা আছে সবাই এই গাছটিকে এদিকে আসে আপনার পূজা টুজা করে আর কি, পূজা করে এখানে এসে অনেকজনই দেখে, দূর দূরান্ত থেকে এসে দেখে। এতটুকু জানা আছে গাছটি নিয়ে, এখন এরকম কোনো রিস্ক নেই আর কি।
আচ্ছা, তুমি কি এটা আসলে বিশ্বাস করো যে এই গাছটাতে আসলে এরকম কিছু থাকতে পারে? এখন তো একবিংশ সময়, যে এখন 2026 সাল, এই সময়টা থেকে এসে কি মনে হয় যে এই গাছটিতে আসলেই কোনো এরকম অলৌকিক কিছু থাকতে পারে, বা জিন বা পরি এই টাইপের কিছু থাকতে পারে, এবং মানুষদেরকে এটা দেখা দেয় বা কখনো ক্ষতি করে, বা মানুষরা যদি এটা কখনো কাটার চেষ্টা করে তা মানুষের ক্ষতি করবে, এই ব্যাপারে তোমার মানে বিশ্বাসটা আসলে কি? জি ভাই, এটা আমি বিশ্বাস করি, কারণ এটা নিয়ে আমার মুরব্বীদের কাছ থেকে শোনা আছে, এটা নিয়ে আমার ধারণা আছে। সবাইকে আর ধরে না, ঠিক আছে, চলাফেরার ক্ষেত্রে ধরে, অনেকজনের চলাফেরা উল্টাভাবে করবে। এখানে এসে মনে করেন যে খাবার খাইলে এই জায়গার মধ্যে জিন পরি, তো মনে করেন যে বা কেউ খালি গায়ে, যদি কেউ খালি গায়ে যায় তার জিন পরি, দুষ্ট জিনেরা খালি গায়ে গেল মনে করেন যে ভয় করে। অনেক মহিলারা, অনেক মেয়েরা মনে করেন যে চুল ছেড়ে গেলে অবশ্যই ধরবে মানুষের চলাফেরার কারণে। সাপোজলি মনে করেন যে সবাই ধরে না, এটা মনে করেন যে যাদেরকে ধরে, ঠিক আছে। বন্ধুরা, আমি এখন যে গাছটির সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা 2025 সালের অক্টোবর মাস থেকে এটা সরকারি নথিতে যুক্ত হয়, এটা সরকারি নথিভুক্ত হয়। এই গাছটি এখন বর্তমানে নুরারমার বটবৃক্ষ নামে অধিক পরিচিত। এই স্থানীয়দের, এখানকার যে স্থানীয় লোকজন রয়েছেন, তারা আসলে যখন এখানে কেউ বাইরে থেকে লোকজন আসেন বা বহিরাগত কেউ যদি আসেন, তখন এই গাছটিকে তারা এটা আসলে বিশেষ এবং আলাদা অন্যরকম গাছ হিসেবে আসলে এটাকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করেন। এটা তারা বলেছেন যে যদিও এটা কারো কোনো ক্ষতি করে না, এবং এটা কখনোই কারো ক্ষতি হয় বা এরকম কোনো কিছু করে না, এবং তারাও কিন্তু গাছটিকে খুবই যত্নে রাখেন, এবং কখনোই তারা এই গাছটির ক্ষতি করার চেষ্টা বা দুঃসাহস করেন না। আসলে এটা এখন এমন হয়ে গিয়েছে যে একটা সময় ধারণা ছিল এই গাছটিতে অনেক আপনার যে জিন বা পরি বা অলৌকিক ক্ষমতা সম্পন্ন এই গাছটিতে অনেক কিছুই রয়েছে বা ছিল। কেউ কেউ বিশ্বাস করেন এই অলৌকিক যে বিষয়গুলো এগুলো এখনও রয়েছে, কিন্তু যদিও এটা তারা কেউ এখন বর্তমানে কেউ চোখে দেখেনি, তবে যারা প্রবীণ রয়েছেন তাদের কেউ কেউ বলেন যে একটা সময় নাকি এখানে এমন হয়েছে যে তারা নিজ চোখে দেখেছেন যে অলৌকিক যে বিশেষ করে জিন বা যারা আসলে এই টাইপের বিষয়গুলো তারা আসলে বিভিন্ন রূপে বিভিন্নভাবে তারা এখানে এসেছেন, মানুষকে ভয়ভীতি দেখিয়েছেন। যদিও এর কোনো বাস্তবিক বা বৈজ্ঞানিক প্রমাণ নেই। এটা আসলে দুনিয়াতে সব কিছু আসলে প্রমাণ করার কোনো বিষয় না, বা প্রমাণ করার মতো কিছু থাকেও না। এটা আসলে মানুষের বিশ্বাস। এটা বিশ্বাসের জায়গা থেকে কিন্তু এটাকে এখনও বিশ্বাস করেন, ভালোবাসেন। এই গাছটি যেমন কারো কোনো ক্ষতি করে না, তারাও কিন্তু যারা রয়েছেন তারাও গাছটিকে পরম যত্নে ভালোবাসেন, লালন পালন করেন। তারাও গাছটি কোনো লতা পাতা ডাল বা কাটার চেষ্টা করেন না, এবং গাছটি কোনো ক্ষতি করেন না। এভাবেই চলছে আর কি বিষয়টা। বর্তমানে এই গাছটির সৌন্দর্য আমাকে আসলে বিমোহিত করেছে, এবং এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও এখানে এখানকার বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে এটাকে আসলে ব্যাখ্যা করার চেষ্টা করেন, যদিও আর কোনো প্রমাণ নেই, ব্যাখ্যা নেই, দালিলিক কোনো উত্তর নেই, তারপরেও এটা মানুষের বিশ্বাস। এই বিশ্বাস থেকে আসলে ভালোবাসা। এই গাছটা তাদের বিশ্বাস অনুযায়ী এই গাছটা তাদের কোনো ক্ষতি করে না, এবং তারাও গাছটা কোনো ক্ষতি করেন না। পরিসংখ্যান থেকে জানা যায় বট গাছ সাধারণত কয়েকশো বছরের আয়ু নিয়ে জন্মায়। 200 থেকে 250 বছর এই গাছ খুব সহজেই বেঁচে থাকতে পারে। এমন লম্বা সময় যে কোনো গল্প বা কল্পকথা তৈরি হওয়ার জন্য যথেষ্ট সময়। তবে এত কিছুর মধ্যেও বটবৃক্ষ নীরবে দাঁড়িয়ে থাকে। এর বিশাল ছায়াতলে চৈত্রের দাপুটে রোদের সময় মানুষজন আশ্রয় নেয় এবং বিশ্রাম করে। যদিও স্থানীয় লোকজন গাছটিকে নিয়ে অনেক অলৌকিক গল্প বিশ্বাস করে এবং ভালোবাসে। আমি তাদের এমন বিশ্বাসের সাথে একমত পোষণ করতে না পারলেও তাদের বিশ্বাসকে মন থেকে সম্মান করি, শ্রদ্ধা করি। তবে আমার এই সম্মান এবং শ্রদ্ধা মিঠাইভাঙ্গা গ্রামের সেই মানুষগুলোর জন্য নয় যারা মারামারি এবং হানাহানিতে সিদ্ধহস্ত, যারা মানুষ হিসেবে মানবিক নয় এবং তাদের অন্তর হিংসায় পরিপূর্ণ। বন্ধুরা, আমি এখন যে গ্রামটিতে রয়েছি এটা হচ্ছে কুমিল্লা জেলার হোমনা উপজেলার মিঠাইভাঙ্গা গ্রাম। একটা সময় যে প্রচলিত ছিল যে এই এলাকার যে মানুষজন, বা এটা আসলে অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার যে এখানকার মানুষজন তারা মারামারি, হানাহানি এবং কাটাকাটির জন্য অত্যন্ত বিখ্যাত ছিল। এবং আশেপাশে যে অন্যান্য যে আশপাশের যে দুলালপুর, রামকৃষ্ণপুর বা এখানে যে দৌলতপুর, যে আশপাশের যে গ্রামগুলো রয়েছে তাদের মুখে এটা প্রচলিত ছিল যে এই মানুষগুলোর সাথে আসলে মারামারি বা আসলে তাদের সাথে মারামারি করলে, এক প্রকার মারামারি, এটাকে সহজ বাংলায় বা সাবলীল বাংলায় বললে মারামারি, তাদের সাথে মারামারি করে আশপাশের আটদশ গ্রামের মানুষজন পারতো না। বা এখনও বেশ কিছুদিন অতি সম্প্রতি কিছুদিন আগেও নাকি এমনটা ছিল যে প্রচলিত ছিল যে এখানকার যে মানুষজন তারা মারামারি এবং হানাহানির জন্য অত্যন্ত বিখ্যাত ছিল বা অনেক পারদর্শী ছিল। এবং এটা আসলে সৌভাগ্য, হয়তো বা এটা আশপাশের সবার অন্যান্য সবার সমাজের বাকি সব মানুষের জন্য এটা সৌভাগ্য যে তারা এখন মারামারিতে অনেকটা আসলে পিছিয়ে এসেছে, এবং তারা আগের মতো আর মারামারি, কাটাকাটি, হানাহানি করছে না। এটা আসলে অত্যন্ত এটা খুবই ভালো ব্যাপার। যারা সামাজিক প্রাণী, সামাজিক শৃঙ্খলা প্রাণী, তারা কেন মারামারি, হানাহানি, কাটাকাটিতে যাবে? এটা আসলে অত্যন্ত সুন্দর একটা বিষয়। আমি চাই যে এই গ্রামে, আমি যখন এই পাশে বটগাছের যে গ্রামটিতে ছিলাম বা বটগাছের ভিডিও করছিলাম, রামকৃষ্ণপুর ছিলাম, ওয়াইব্রিজের ভিডিওটি করছিলাম, তখন আমি এটা আসলে জানতে পারি অনেকের কাছ থেকে যে এই গ্রামের মানুষজন নাকি মারামারি, কাটাকাটি করতো। তো আমি এখানে যাওয়ার সময় একবার চিন্তা করি যে গ্রামটা আসলে দেখে যে গ্রামটা আসলে কেমন। গ্রামটি সম্পর্কে আমি যা শুনেছি এবং যা দেখেছি সেটা অবশ্যই শরীরে কাটা দিয়ে ওঠার মতো। আপনি মারামারিতে জড়াতে না চাইলেও আপনাকে এমনটা করতে বাধ্য করা হবে। এমনটি করতে না পারলে আপনি এখানে থাকতে পারবেন
পারবেন না। বন্ধুরা, এই গ্রামটি সম্পর্কে আরও যে অবাক করা তথ্য সেটা হচ্ছে যে এখানে যারা স্থানীয় লোকজন রয়েছেন তাদের ভাষ্যমতে যে বিষয়টা হচ্ছে এমন যে আপনি যদি এখানে এই পরিবারের লোক হয়ে থাকেন তাহলে অন্য কারো মারামারিতে আপনাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। যে ঘরে উপযুক্ত ছেলে সন্তান রয়েছে তাদেরকে অবশ্যই প্রতিবেশীর মারামারি, যদি অন্য কোনো পাশের গ্রাম বা অন্য কোনো উপজেলার যাদের সাথে মারামারি হোক কাটাকাটি হোক, আপনাকে অবশ্যই, যদি এটা আপনার পারিবারিক আপনার এলাকার কোনো ঘটনা নয়, তারপরেও কিন্তু আপনাকে এই মারামারিতে অংশগ্রহণ করতে হবে। যদি আপনি সুস্থ স্বাভাবিক অবস্থায় ঘরে বসে থাকেন এবং মারামারিতে অংশগ্রহণ না করেন, তাহলে সামাজিকভাবে এখানে সালিশ হয়, বৈঠক হয়। সেই সালিশের বৈঠকে জানতে চাওয়া হয় কেন আপনি এই মারামারিতে অংশগ্রহণ করলেন না। যদি তারা উপযুক্ত উত্তর দিতে না পারে তাহলে তাদেরকে আসলে সামাজিকভাবে শাস্তি প্রয়োগ করা হয়, কখনো অর্থদণ্ড, কখনো সামাজিকভাবে তাদেরকে একঘরে করে দেওয়া হয়। আপনারা কল্পনা করতে পারেন যে এই সময়ের 2026 সালে এই সময়টাতে এসেও এমন একটা পরিস্থিতি আসলে এই গ্রামটিতে চলমান রয়েছে। যদিও এখানে আসলে এখন আগের মতো এই কাটাকাটি হানাহানি মারামারি নেই, তারপরেও কিন্তু এই বিষয়টা আসলে সত্য। এখানকার অনেক মানুষ ঢাকা শহরে বা বিভিন্ন জেলায় থাকেন এই একটা মাত্র কারণে তারা আসলে মারামারি করতে চান না, মারামারি তারা জড়াতে চান না। কিন্তু গ্রামে থাকলে, বাড়িতে থাকলে তাদেরকে অবশ্যই এই মারামারিতে জড়াতে হবে। তারা শুধুমাত্র এই বিষয়টার কারণে তারা এই গ্রামে থাকেন না, এই বাড়িতে থাকেন না। আমি এই গ্রামের আরেকটি বড় ব্যাপার সামনে আনার জন্য আমার পরিচিত এবং খুব কাছের একজন বাল্যবন্ধুর ভিটা খুঁজে পাওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, আমি এখন যে ঘরের দরজাটির সামনে বসে রয়েছি, এই ঘরটি হচ্ছে আমার খুবই কাছের বাল্যবন্ধু মোহাম্মদ তালিফ, ওদের বাড়ি। আমি ওদের বাড়িটি আসলে চিনতে পারছিলাম না। তারপরে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন আমার সাথে, সে আমাকে তার পরিচয় তালিফদের পরিচয় দেওয়ার পর সে কিন্তু আসলে আমাকে এই ঘরটি পর্যন্ত নিয়ে আসতে আসলে সহায়তা করেছে। যদিও সে তালিফদের হয়তোবা তাদের পাড়া প্রতিবেশীদেরই কোনো অংশ হবে, তো সেই সুবাদে সে কিন্তু আমাকে ঘরটা আসলে চিনিয়ে এনেছে। তো তালিফ আমাকে মাঝে মধ্যেই বলতো যে বন্ধু, আমি আসলে এই কারণে আসলে আমরা বাড়িতে থাকি না, যে এইখানে থাকলে মারামারি কাটাকাটিতে অংশগ্রহণ করতে হবে। সেই জন্য কিন্তু ওরা আসলে ওদের ফুল ফ্যামিলি, পুরো পরিবার তারা কিন্তু আসলে ঢাকা শহরে থাকে, যেটা আসলে খুবই একটা আসলে আমার কাছে খুবই দুঃখজনক একটা ব্যাপার যে নিজেদের বাড়ি তারা বিভিন্ন কারণে হয়তো বা মানুষজন এখানে থাকতে পারে না, নাও থাকতে পারে, নিজের বাড়িতে অনেক কারণে হয়তো বা না থাকতে পারে, কিন্তু এই কারণটা যদি হয় মারামারি কাটাকাটি করতে হবে, কাটাকাটি না করতে পারলে এখান থেকে থাকতে পারবে না, এই কারণটা যদি হয় এখানে বাড়িতে না থাকতে পারে, তাহলে এটা কিন্তু খুবই দুঃখজনক। আমি আসলে চাইবো এই মারামারি কাটাকাটি বন্ধ হয়ে যাক এবং তারা কখনোই এই কারণটির কারণে যে মারামারি করতে হবে শুধুমাত্র এই একটি কারণে যেন তারা আসলে নিজেদের বাড়িতে থাকতে পারেন, এমনটি যেন না হয়। এই মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ হোক, এই মানুষগুলো স্বাচ্ছন্দ্যে তাদের নিজেদের বাড়িতে আসলে বসবাস করুক। এতটা সময় ধরে আমার ভিডিওটি যারা দেখেছেন তাদের প্রতি রইল অন্তর থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আশা করছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে।